আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি কারো নাম বা কোনো জায়গার নাম মনে করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই মনে পড়ছে না? অনেকেই বলে থাকেন যে বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পায়, এমনকি যুক্তি দেওয়ার সক্ষমতাও কমে আসে। তবে আসল কথা হচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে এটাই জানাবো। ব্যায়ামের কারণে মস্তিষ্কের সাইনোপেসিস বা যে অংশে দুটি কোষের নিউরনের মধ্যে স্নায়বিক বৈদ্যুতিক স্পন্দন আদান প্রদান ঘটে তা বেড়ে যায়, ফলে মস্তিষ্ক আরো বেশি যোগাযোগ স্থাপিত হয় এবং অতিরিক্ত কোষ গঠিত হয়। আর আপনি যদি বাসার বাইরে বা খোলা জায়গায় শরীরচর্চা করেন তাহলে সেটি আরো বেশি ভালো, কারণ এতে করে আপনি বেশি পরিমাণে ভিটামিন ডি শোষণ করতে পারবেন। ব্যায়াম করার সময় নতুন কোনো পরিবেশে ঘুরে দেখুন, এতে অন্য মানুষের সাথে মতামত বিনিময় করা কিংবা তাদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ হয়। এর মাধ্যমে নতুন কোষগুলোর জন্য আপনি একটি সার্কিট তৈরি করতে পারবেন। যেমন আপনি যদি বাগান করতে পছন্দ করেন তাহলে একা বাগান না করে কোনো একটি গ্রুপের সাথে যুক্ত হয়ে বাগান করতে শুরু করুন, কিংবা আপনার যে শখটি আছে তা একা একা না করে একই শখ যার আছে তার সাথে যুক্ত হয়ে সেই কাজটি করুন। শুধু মনে রাখবেন আপনাকে একটি ভালো সময় কাটাতে হবে। কোনো কিছু শেয়ার করার ইচ্ছা বা ভাগাভাগি করার ইচ্ছা মস্তিষ্কে সামাজিক মিথস্ক্রিয়া ও ব্যায়ামের উপকারিতা বাড়িয়ে দেয়। চলতি পথে মুখস্থ করার অভ্যাস বিভিন্ন গবেষণায় প্রমাণিত এবং অভিনেতারাও এই বিষয়টি চর্চা করেন। বলা হয় যে আপনি চলার পথে যদি নতুন কোনো শব্দ বা নতুন কিছু শেখার চেষ্টা করেন তাহলে সেটি বেশি মনে থাকে। ভবিষ্যতে যদি আপনাকে কোনো প্রেজেন্টেশন বা কোনো বক্তব্য দিতে দেওয়া হয় তাহলে আপনি হাঁটতে হাঁটতে সেটি পড়ে দেখতে পারেন। এমনকি মস্তিষ্ক মনে রাখতে সাহায্য করতে নাচানাচিও করে দেখতে পারেন। আপনি যে পরিমাণ শক্তি ও গ্লুকোজ গ্রহণ করেন তার 20% সরাসরি আপনার মস্তিষ্কে যায়। এ কারণে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা নির্ভর করে দেহের গ্লুকোজের পরিমাণের উপর। আপনার দেহের গ্লুকোজের মাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার মন ও মস্তিষ্ক অনেকটাই কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা মনে হতে পারে। আমরা যখন পছন্দের খাবার খাই তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক নির্গত হয়। এর কারণে আমরা খাওয়ার সময় শান্তি অনুভব করি। কিন্তু শুধু মস্তিষ্কের ক্ষুধা মেটালেই চলে না, পেটের ক্ষুধাও মেটানো দরকার। মানুষের পরিপাকতন্ত্রে প্রায় 100 ট্রিলিয়ন অণুজীব থাকে। এরা স্নায়ু ব্যবস্থার মাধ্যমে মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। আর তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে হলে এসব অণুজীবের একটা ভারসাম্য রাখতে হয়। পেটকে বলা যায় দ্বিতীয় মস্তিষ্ক। স্বাস্থ্যকর ও বৈচিত্র্যপূর্ণ খাবার এসব অণুজীবের মাত্রা ঠিক রাখে এবং মস্তিষ্ককে সুস্থ রাখে। মস্তিষ্কের কোষ চর্বি নিয়ে গঠিত, তাই খাবার থেকে চর্বি একেবারে বাদ দেওয়াটা ঠিক নয়। বিভিন্ন রকমের বাদাম, বীজ, অ্যাভোকাডো, মাছ, রেজমরি ও হলুদ থেকে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য ভালো। এটি কর্টিসল নামে এক ধরনের হরমোনের নিঃসরণকে সহায়তা করে, যা সাময়িকভাবে আমাদেরকে উজ্জীবিত করে এবং কোনো কিছুর উপর মনোযোগ দিতে সাহায্য করে। কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা উদ্বেগ ও দুশ্চিন্তা এবং অতিমাত্রায় অস্বস্তিকর চাপ আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর। আর এই কারণে সময় মতো বিরতি নেওয়া এবং আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেওয়াটা জরুরি। তাই সবকিছু থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে বিরতি নেওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার মস্তিষ্কের ভিন্ন একটি অংশ ব্যবহার করছেন। স্মৃতি ধরে রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে বিরতি নেওয়ার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের এই অংশকে সক্রিয় করি এবং সেটিকে কাজ করার সুযোগ করে দিই। যদি আপনার সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার এবং মস্তিষ্ককে শান্ত করাটা কঠিন মনে হয় তাহলে ধ্যান করার মতো কিছু পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন। মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর একটি ভালো উপায় হচ্ছে একে কোনো একটি চ্যালেঞ্জ দেওয়া, যেমন নতুন কিছু শেখা, আর্ট ক্লাসে অংশ নেওয়া কিংবা নতুন কোনো ভাষা শেখার মতো কাজ। এর অংশ হিসেবে আপনি আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে মিলে কোনো একটি অনলাইন গেম শুরু করতে পারেন। এটা শুধু আপনার জন্য একটা চ্যালেঞ্জ হবে না, অন্যদের সাথে প্রতিযোগিতার মানে হচ্ছে আপনার সামাজিক মিথস্ক্রিয়া বাড়বে। আর সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করাটা মস্তিষ্কের সক্ষমতা বাড়াতে সাহায্য করে। সঙ্গীত মস্তিষ্ককে অসাধারণ উপায়ে উদ্দীপিত করে। আপনি যদি গান শোনার সময় কিংবা বাদ্যযন্ত্র বাজানোর সময় কারো মস্তিষ্কের চিত্র দেখেন তাহলে দেখবেন যে তার মস্তিষ্কের সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয়ে উঠেছে। গান সাধারণ বোধশক্তি ও স্মৃতিকে শক্তিশালী করে। উদাহরণ হিসেবে বলা যায় ডিমোনোসিয়া আক্রান্ত রোগীরা সবার শেষে যা ভুলে যায় তা হচ্ছে গান। তাই নিজে গান করুন বা গান শুনুন। আপনি যদি দিনের বেলায় নতুন পড়েন তাহলে আপনার মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হয়। আর আপনি যখন ঘুমিয়ে যান তখন ওই সংযোগ শক্তিশালী হয় এবং আপনি যা শিখেছেন তা স্মৃতিতে পরিণত হয়। এ কারণে স্মৃতির জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে আপনি যদি কাউকে ঘুমানোর আগে কোনো কিছু মুখস্থ করতে দেন তাহলে তারা পরের দিন সকালে সেটি আরো ভালোভাবে মনে করতে পারবেন। কিন্তু কাউকে যদি আপনি সকালে কোনো কিছু মুখস্থ করতে দেন এবং সন্ধ্যায় সেটি মনে করতে বলেন তাহলে তারা সেটি তেমন ভালোভাবে মনে করতে পারবে না। তাই আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে ঘুমাতে যাওয়ার আগে প্রশ্নের উত্তরগুলো মাথায় একবার ঝুলিয়ে নিন। একই কারণে ঘুমাতে যাওয়ার আগে ভয়ঙ্কর মুভি কিংবা গল্প শোনা থেকে বিরত থাকুন। এর পরিবর্তে দিনের বেলায় আপনি যেসব ভালো বা সুখবর অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো মনে করার চেষ্টা করুন, যাতে করে আপনার মস্তিষ্ক ওই ভালো স্মৃতিতে আটকে থাকে।
ঘুম যেমন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি আপনি কিভাবে ঘুম থেকে জেগে উঠেছেন সেটিও গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি দিনের বেলায় কতটা সচেতন চাঙ্গা থাকবেন তা নির্ভর করবে আপনি কিভাবে ঘুম থেকে জেগে উঠেছেন তার উপর। সাধারণত অন্ধকার ঘরে ঘুমানো উচিত এবং আলো বাড়ার সাথে সাথে ধীরে ধীরে জেগে ওঠা উচিত। সাধারণত ভোরবেলা এ ধরনের পরিস্থিতি থাকে। সূর্যের আলো বন্ধ চোখের পাতার ভিতর দিয়ে গিয়ে মস্তিষ্কে প্রস্তুত করে জেগে ওঠার জন্য, কারণ আপনার দেহে এই হরমোনের মাত্রা ঠিক করে যে আপনার মস্তিষ্ক সারাদিন কতটা কার্যক্ষম থাকবে। এক্ষেত্রে আপনি এমন একটি অ্যালার্ম সিস্টেম কিনতে পারেন যেটি ভোর হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে এবং ধীরে ধীরে আলো বাড়ায় এবং আপনি স্বাভাবিকভাবে জেগে উঠতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা সব